আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যেই এর পিডিএফ এবং ভিডিওগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 × 5 = 5। 1 নম্বর দাগে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে দেখো 1756 খ্রিস্টাব্দে, 1757 আর 1759 খ্রিস্টাব্দে দেওয়া আছে। তো পলাশীর যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে। 2 নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। 3 নম্বর 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড হ ক্যামেরন। এরপর হচ্ছে জেমস রেনেল। তো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? জেমস রেনেল। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে 76 এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে, 1276 বঙ্গাব্দে, 1376 বঙ্গাব্দে, 1476 বঙ্গাব্দে। তো 76 এর মন্বন্তর এটা হয়েছিল হচ্ছে 1176 বঙ্গাব্দে। এরপর হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থায় চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে। তারপর হচ্ছে চার্লস উড, লর্ড বেন্টিং, ডেভিড হেয়ার। সঠিক উত্তর হবে অপশান এটা, টমাস মেকলে। 2 নম্বর দাগে এক কথায় উত্তর দিতে হবে যে কোনো 10টি। 1 × 10 = 10। কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি? তো অপশাসনের অভিযোগ এনে, এটা উত্তর হবে। এরপর হচ্ছে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর হচ্ছে উইলিয়াম কেরি। এরপর কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সত্যবিলোপ নীতির প্রবর্তককে? তো লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তক। এরপর ফরাসিদের উপনিবেশ কোথায়? ভারতে ফরাসিদের উপনিবেশ কোথায় ছিল? উত্তর হচ্ছে ভারতের চন্দননগর ও পন্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ। নেক্সট হচ্ছে মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন? তো মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন তার পুত্র নজম উদ দৌলা। কবে ফোর্ট উইলিয়াম তৈরি হয়? তো ফোর্ট উইলিয়াম 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়। কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। 10 সালা ব্যবস্থা কি? 10 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে 10 সালা বলা হয়। 1790 সালে এই ব্যবস্থা চালু হয়। চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তারপর দেখো কত সালে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়? তো 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2-3টি বাক্যে 2 × 2 = 4। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তারপর 2 নম্বর উইলিয়াম জোনসের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? তো সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোনস কলকাতার 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন। পরের প্রশ্ন দেখো 3 নম্বর পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশির যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। সম্পদ লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশির লুণ্ঠন বলে অভিযোগ করেছেন। পিট প্রণীত ভারত শাসন আইনে কি বলা হয়েছে? 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন করেন। একে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই আইন অনুসারে একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই আইনে স্পষ্ট হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তায় গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্ট নিশ্চিতভাবে নজরদারি করতে পারে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান এবং 4-5টি বাক্যের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। 4-1 দাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজদৌল্লার বিরোধের কারণ কি? তো দেখো স্বাধীনচেতা তরুণ নবাব সিরাজ তার দাদু আলীবর্দী খানের মতে
ব্রিটিশদের সাথে সহাবস্থান করতে চাননি। তিনি চেয়েছিলেন ব্রিটিশ কোম্পানির ক্ষমতা খর্ব করতে, যদিও এর যথেষ্ট কারণ ছিল। ঔদ্ধত্যপূর্ণ ইংরেজরা ক্রমাগত নবাবকে অসম্মান অবজ্ঞা করার মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। সবথেকে অপমানজনক ঘটনাটি ঘটে যখন সিরাজের অনুমতি ছাড়াই তারা কলকাতা দুর্গ নির্মাণ করেন। এরপর 1757 সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলে ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি পায়, বলা চলে তাদের আধিপত্য বিস্তারের পথ আরও চওড়া হয়। তারা সমস্ত বাণিজ্যিক সুবিধা পুনরায় ফেরত পায়। তারা নিজস্ব মুদ্রা বা সিক্কা তৈরির অধিকার পায়, এমনকি কোম্পানির ক্ষতিপূরণ করার দায়ও বর্তায় নবাব সিরাজের ওপর। এমন অপমানজনক সন্ধি নবাব ও কোম্পানির বিরোধ আরও বাড়িয়ে তোলে। তাহলে 2 নম্বর, উডের প্রতিবেদন এর বিষয়বস্তু সম্পর্কে লেখো। তো 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। পরের প্রশ্ন 4-এর 3 নম্বর, ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? তো দিল্লির মুঘল সম্রাট ফারুকসিয়ারের 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করেন, ঠিক আছে, দিল্লির মুঘল সম্রাট ফারুকসিয়ার। ওই ফরমান মতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন। এরপর ফরমান এর শর্ত হলো, 1 নম্বর, ব্রিটিশ কোম্পানি মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 2 নম্বর হচ্ছে, কলকাতার কাছাকাছি প্রায় 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। 3 নম্বর, কেউ কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 4 নম্বর, নবাবের ট্যাক্সালও প্রয়োজন মতো ব্যবহারের অধিকার কোম্পানিকে দেওয়া হয়। ওকে, তো এইগুলো ছিল ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব। 4 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করুন। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তৈরি করেন। শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তার ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। উইলিয়াম ক্যারি বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নেন এবং ইংরেজ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 8-10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-এর 1 টিকা লিখতে হবে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে। তো ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এরপর দেখো শর্তাবলী। এর শর্তাবলীগুলো কী ছিল না, অধীনতামূলক মিত্রতা নীতির অন্যতম কয়েকটি শর্ত ছিল। 1 নম্বর, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবে না। 2 নম্বর হচ্ছে, এই মিত্রতা নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে নিজেদের ব্যয়ে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ কোনো রাজ্যকে তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করলে তাকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি। 4 নম্বর, সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বৃহৎ রাজ্যগুলি নিজেদের রাজ্যের একাংশ কোম্পানিকে দান করবে। ক্ষুদ্র রাজ্যগুলি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেবে। 5-এর 2 নম্বর দেখো, এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থা সম্পর্কে লেখন। তো 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্বে ছিলেন একজন দারোগা। দারোগাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগা ছিলেন কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় একজন কালেক্টরকে।
ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় এবং ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। ওকে, দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা 2 নম্বর সেট আমি তোমাদের দিলাম, এরপর আরও কয়েকটি সেট দেওয়া হবে, টোটাল 4-5টি সেট দেবো। প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে। এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা দেখবে প্রশ্ন কমন পাবে ফার্স্ট ইউনিট টেস্টে, ঠিক আছে? তো প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এবং গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পেয়ে যাবে। এখান থেকে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নিয়ে রেজিস্টার করবে। প্রথমে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এরিয়ার নামটা লিখবে, তারপর এখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, যেটা তুমি মনে রাখতে পারবে। তারপর রেজিস্টার করবে। রেজিস্টার করার পর এই সেম মোবাইল নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে পারবে এবং যারা আগে থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে আপডেট করবে, ঠিক আছে? এবং এখান থেকে অবশ্যই একটা 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করবে, ঠিক আছে? আর এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপটিকে তোমরা কীভাবে ব্যবহার করবে। ওপেন করার পর অ্যাপটি তোমাদের সামনে দেখো এরকমভাবে খুলে যাবে। তো যারা প্রথম ইনস্টল করছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্ট্রিম সিলেক্ট করতে হবে। তো স্ট্রিম সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখো এইগুলো আমার সব কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো তোমরা কী করবে, তোমাদের এইরকম সাদা হয়ে থাকবে, তো তোমরা সেক্ষেত্রে কী করবে, ট্যাপ করে এগুলো সব সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে অ্যাপটি খুলে যাবে। তো এখানে প্রথমে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলি দেখা যাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক থাকবে, এখানে ডেলি কুইজ থাকবে, এখানে মাই পেড কোর্স, যে কোর্সটা তুমি পারচেস করবে সেই কোর্সটা তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে? আর নিচে দেখো রয়েছে আমাদের পেড কোর্সগুলো এখানে দেওয়া রয়েছে। এই যে নিচে একটা পট্টি আসছে, এটা তোমরা এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে, ঠিক আছে? তো যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। পেড কোর্স যেগুলো রয়েছে এবং ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, তো ক্লাস 8-এর যদি তোমরা যে কোর্স সেটা যদি তোমরা নিতে চাও তাহলে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্লাস 8-এর কোর্স এটা রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 8-এর কোর্স। তো ক্লাস 8-এর কোর্সটা আমার এখানে অলরেডি পারচেস করা আছে। তোমাদের ক্ষেত্রে দেখো তখন এইরকম দেখাবে, তোমরা এখানে বাই নাওতে ক্লিক করে বাই করতে পারো, অথবা এখানে প্লে লিস্টে ক্লিক করে কিন্তু যে ডিটেলস রয়েছে সেটা দেখতে পারো। তো আমি তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখো বাই করার পর তোমাদের সামনে এরকম দেখাবে। তো কন্টেন্টে ক্লিক করতে হবে, কন্টেন্ট কী আছে সেগুলো দেখার জন্য। তারপর এখানে ক্লিক করতে হবে ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 8-এর 2026। এখানে দেখো বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ এবং ম্যাথের সমস্ত সাবজেক্টগুলো এখানে রয়েছে। যে কোনো সাবজেক্টের উপর যদি আমরা ক্লিক করি, যেমন হিস্ট্রি বা জিওগ্রাফির উপর যদি ক্লিক করি, এখানে প্রথমে রয়েছে পিডিএফগুলো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? প্রথমে দেখো ডাউনলোড, এখানে তোমাদের পারচেস করার পর ভিউ পিডিএফ করতে পারবে, ঠিক আছে? ভিউ পিডিএফ করলে তোমরা দেখতে পাবে পিডিএফটা এখানে, আর ডাউনলোড করলে তোমাদের গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর দেখো রয়েছে ভিডিওসগুলো, এখানে ভিডিওগুলো রয়েছে। ভিডিওগুলো তোমরা এখান থেকে চাইলেই দেখতে পারবে, অ্যাড ছাড়াই দেখতে পারবে। ওকে, তো চাইলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো যে পেড কোর্স তোমরা এখান থেকে নিতে পারো, এবং ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো। ওকে, আর যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।